নমস্কার শ্রোতা বন্ধুরা, রহস্য গল্প সিরিজ চ্যানেলে আপনারা শুনছিলেন ধারাবাহিক রহস্য গল্প উত্তরের বারান্দা। আজ চতুর্থ পর্ব। মাথার পেছনে ভারী কিছুর আঘাতে অমিতের মৃত্যু ঘটেছিল। তদন্তে আদিত্য মজুমদার। আদিত্য গৌরাঙ্গ সাঁতরাকে জিজ্ঞেস করল, কিভাবে মৃত্যু ঘটেছিল অমিত দাসের? পেছন থেকে ওর মাথায় আঘাত করা হয়েছিল। মাথার পেছনে গভীর ক্ষতচিহ্ন ছিল। একটাই আঘাত, তাতেই অমিতের মৃত্যু ঘটেছিল। কী ধরনের জিনিস দিয়ে আঘাত করা হয়েছিল মনে হয়? সম্ভবত লোহার রড জাতীয় কিছু দিয়ে আঘাত করা হয়েছিল। অমিত দাসের বডি প্রথম কে দেখেছিল? ভোরবেলা স্থানীয় কোনো লোক প্রাতকৃত্য সারতে গিয়ে মৃতদেহটা দেখতে পায় এবং পুলিশে খবর দেয়। ডাক্তার বলেছে মৃত্যুর সময় আগের দিন সন্ধে 7টা থেকে 8টার মধ্যে। এই পর্যন্ত বলে গৌরাঙ্গ সাঁতরা চুপ করলো, অর্থাৎ সবটাই সে বলে ফেলেছে। আদিত্য ভাবল এবার উঠতে হবে। বেশ শীত লাগছিল। বলল, ইব্রাহিম মাসুদের কার্যকলাপ নিয়ে কিছু বলবে কি? মাসুদ সাহেবের লোক দেখানো একটা চামড়ার ব্যবসা আছে বটে, কিন্তু বকলমে এলাকায় সাট্টা, মদ, চোলাই, মেয়ে পাচার, এই সমস্ত ব্যবসাগুলি তিনিই চালান। কিন্তু ব্যবসাগুলি যে তারই তা প্রমাণ করার জন্য তদন্ত করতে হবে। কিন্তু অবিনাশনন্দ যতদিন এই থানায় আছেন ততদিন তো আর মাসুদ সাহেবের বিরুদ্ধে কোনো তদন্তই হবে না। আদিত্যদা, আপনি শুধু অমিতের খুনিকে ধরে দিন। ইব্রাহিম মাসুদ জেলে গেলে এইসব অসামাজিক কাজও বন্ধ হয়ে যাবে। আরেকটা রিকোয়েস্ট আদিত্যদা, এই পুরো ব্যাপারটা অ্যাডিশনাল কমিশনার সাহেবকে যদি জানিয়ে রাখেন তো ভালো হয়। জানা থাকলে তিনি হয়তো আমাকে ইনসাবঅর্ডিনেশনের চার্জ থেকে বাঁচাতে পারবেন। ঠিক আছে গৌরাঙ্গ, আমি অবশ্যই চেষ্টা করব। আদিত্য অ্যাডিশনাল কমিশনার গৌতম দাশগুপ্তর সাথে দেখা করার জন্য তার অফিসে এলো। আদিত্যকে দেখেই গৌতম বলল, আরে আদিত্য যে, বস বস, কেমন আছিস? অনেকদিন পর আমায় মনে পড়ল। গৌতম, আমি জানি তুই খুব ব্যস্ত মানুষ, তাই বেশি সময় আমি নেব না। কেন এসেছি অল্প কথায় বলছি। আদিত্য সংক্ষেপে অমিত দাসের খুন এবং ঘটনায় ইব্রাহিম মাসুদের জড়িত থাকার বিষয়টা বলল। ওসি অবিনাশ নন্দর অপদার্থতা এবং এসআই গৌরাঙ্গ সাঁতরার বৃত্তান্ত সবই গৌতম মন দিয়ে শুনল। সবশেষে আদিত্য বলল, এক্ষুনি অবশ্য তোর কোনো সাহায্য আমি চাইছি না, শুধু অবিনাশ নন্দ যদি ঝামেলা করে একটু সামলে নিস। গৌতম একটু ভেবে নিয়ে বলল, নরেন্দ্রপুর আর হরিণাভির মাঝখানে প্রায় 500 একর জমির উপর নির্মিত KCM ইঞ্জিনিয়ারিং কলেজ এবং তারই আশেপাশের অঞ্চলের ঘটনার কথাই তুই তো বলছিস। তাই যদি হয় তবে তুই সাহায্য না চাইলেও আমি নাক গলাবো। ব্যাপারটা তোকে একটু খুলে বলি শোন। আমরা একটা স্পেশাল টাস্ক ফোর্স গঠন করেছি এলাকায় লুকিয়ে থাকা উগ্রপন্থীদের ধরবার জন্য। এইসব উগ্রপন্থীরা দেশের অন্যান্য রাজ্যে অপরাধ ঘটিয়ে কলকাতার আশেপাশে আশ্রয় নিচ্ছে। তাদের কাছে এই অঞ্চলগুলি সেফ হেভেন। এদেরকে আশ্রয় দেওয়ার পেছনেও স্থানীয় লোকেদের যোগ আছে। এই স্থানীয় লোক কে বা কারা সেটা আমাদের প্রথমে জানতে হবে। কিন্তু এসবের মধ্যে আমি আসছি কেমন করে? আদিত্য বলল, আরে বলছি আমাদের সোর্স জানাচ্ছে
নরেন্দ্রপুর এবং হরিণাবুহির মধ্যে, অর্থাৎ যে অঞ্চলের কথা তুই বলছিস, সেখানে কোথাও টেররিস্টরা লুকিয়ে আছে এবং তারা সংখ্যায় 3 জন। কিছুদিন আগে এরাই দিল্লিতে বম ব্লাস্ট ঘটিয়েছিল বলে সন্দেহ করা হচ্ছে। তুই যেহেতু অমিত দাস মার্ডার কেসটার তদন্ত চালাচ্ছিস, হয়তো তোর চোখে অস্বাভাবিক কিছু পড়তেও পারে। তার থেকেই হয়তো আমরা টেররিস্টদের হাইড আউট খুঁজে পাব। আমার প্রস্তাব, তুই এ ব্যাপারে আমাদের সাহায্য কর। উগ্রপন্থীতে ধরিয়ে দিতে পারলে সেন্ট্রাল গভর্নমেন্ট একটা মোটা রিওয়ার্ড দেবে। শুধু তুই এসটিএফের বাইরে থেকে আমাদের ইনফরমেশন দিবি। আদিত্য বলল, আমি রাজি, কিন্তু আমার একটা শর্ত আছে। নরেন্দ্রপুর থানার এসআই গৌরাঙ্গ সাঁতরাকে একটু স্বাধীনতা দিতে হবে, যাতে ওকে নিয়ে আমি অমিত দাসের কেসটা ফ্রিলি তদন্ত করতে পারি। গৌতম বলল, সেটা করা যাবে। ওই অঞ্চলটায় 60টা ড্রাগ চোলাই মদের ব্যবসা বেশ রমরমা হয়ে উঠেছে। স্থানীয় লোকজন লালবাজারে লিখিত অভিযোগ জানিয়ে গেছে। এ বিষয়ে ইনভেস্টিগেশনের ভার আমরা সরাসরি গৌরাঙ্গ সাঁতরাকে দেব। যেহেতু নির্দেশ লালবাজার থেকেই যাবে, ওসি অবিনাশ নন্দ কিছুই করতে পারবে না। ওকে, থ্যাংক ইউ, কিন্তু এসটিএফের ব্যাপারটা গোপন থাকবে, এমনকি গৌরাঙ্গ সাঁতরাও যেন জানতে না পারে। নো প্রবলেম বস। আরেকটা দরকারি কথা, পুলিশের মধ্যে কেউ আছে যারা আমাদের ভেতরকার খবর আগেভাগেই টেররিস্টদের দিয়ে দিচ্ছে, যার জন্য তাদের ধরা কঠিন হয়ে যাচ্ছে। তাই আমাদের খুব সাবধানে কাজ করতে হবে। বাড়িটা দোতলা, সামনে ফুলের বাগান, বাগানের ভেতর দিয়ে বাঁধানো রাস্তা। আদিত্য এবং গৌরাঙ্গ সাঁতরা ভেতরে প্রবেশ করল। গেটের সামনে দাঁড়িয়ে থাকা একটা লোক ছুটে বাড়ির ভেতরে চলে গেল। পুলিশ এসেছে শুনে সিরাজুল বাড়ি থেকে বেরিয়ে এলো। ইউনিফর্ম পরা গৌরাঙ্গকে দেখে বলল, ভালো আছেন স্যার? ভালো আছি সিরাজুল, তুমি কেমন আছো? ইনি আদিত্য মজুমদার, বিখ্যাত গোয়েন্দা। অমিত মৃত্যুর ব্যাপারে তোমার সাথে কথা বলতে চান। কালো, রোগা, লম্বা সিরাজুলকে দেখে বেশ আকর্ষণীয় বলেই মনে হলো আদিত্যর। আপনারা ভেতরে আসুন, সিরাজুল বলল। আদিত্য বসার ঘরে ঢুকে চেয়ারে বসতে বসতে জিজ্ঞাসা করল, এত বড় বাড়িতে তুমি একা থাকো? কিছুটা সময় একা থাকি, তবে কখনো কখনো ব্যবসার প্রয়োজনে আব্বাও এখানে আসে। এছাড়া কোম্পানির লোকজনও কাজের প্রয়োজনে এখানে এসে থাকে। এছাড়া একজন রান্নার লোক এবং একজন দারোয়ান সারা বছর এখানে থাকে। তুমি এখানে পড়তে আসার পরই কি তোমার বাবা বাড়িটা ভাড়া নিয়েছিলেন? হ্যাঁ। সিরাজুলের কাছ থেকে অমিত দাসের ব্যাপারে নতুন কিছু জানা গেল না। সিরাজুল বলছিল, মাত্র একবার আমি আলিনার বাবাকে দেখেছি। আলিনার সঙ্গে অমিতের যখন খুব প্রেম চলছিল, তখন আলিনার বাবা আমায় বাড়িতে ডেকে পাঠিয়েছিল। লোকটার কথাবার্তা গুন্ডার মতো। আমাকে বলল, তোমার বন্ধুকে সাবধান করে দিও যেন আমার মেয়ের সাথে মেলামেশা বন্ধ করে, না হলে ওর জীবনের দায়িত্ব আমি নেব না। কথাটা ওকে একবার বলা হয়েছিল, কিন্তু ছেলেটা শোনেনি। আমি এক কথা বারবার বলি না। আমি বলার চেষ্টা করলাম যে অমিত খুব ভালো ছেলে, কিন্তু আলিনার বাবা আমায় বললেন, তুমি একজন মুসলমান হয়ে কি করে একজন হিন্দুর ছেলের সাথে আমি আমার মেয়ের বিয়ে দেব ভাবলে? অগত্যা আমি ওই বাড়ি থেকে বেরিয়ে গেলাম, সোজা অমিতের ভাড়া বাড়িতে চলে গেলাম। ওকে হাত জোড় করে আলিনার সাথে মেলামেশা করতে বারণ করলাম। আমার কথাগুলো মন দিয়ে শুনল, কিন্তু মুখের ভাব দেখে বুঝলাম আমার অনুরোধ ও রাখবে না। সিরাজুলের বাবার নাম রফিকুল মণ্ডল। হুগলির ধনেখালিতে তার কয়েকটি কোল্ড স্টোরেজ আছে। আদিত্য তার নাম, ঠিকানা, ফোন নম্বর নিয়ে নিল, হয়তো কখনো কাজে লাগতে পারে এই ভেবে। আজ গল্পের এই পর্যন্ত। পরবর্তী অংশ শোনাবো পরের পর্বে। ধন্যবাদ,
সঙ্গে থাকুন।